আচ্ছা, একটু ভাবুন তো, একটা জাতির ইতিহাস কতটা ঘটনাবহুল হলে দশকের পর দশক ধরে তাদের বারবার নিজেদের অধিকারের জন্য লড়তে হয়। স্বাগতম আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা এমনই একটা মাস্টার ক্লাসে ডুব দেব। ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ অঞ্চলের মানুষের অধিকার, মর্যাদা আর গণতন্ত্রের জন্য যে ধারাবাহিক সংগ্রাম, সেটা আজ আমরা একেবারে ধাপে ধাপে এক্সপ্লোর করব। আমি পুরোটা সময় আপনাদের সাথে থাকব, যেন প্রতিটি ঘটনার পেছনের কেন আর কিভাবে খুব সহজেই আমরা বুঝতে পারি। আমাদের আজকের এই আলোচনার সিলেবাসটা একটু বলে নিচ্ছি। আমরা মোট ৫টা মূল অধ্যায় নিয়ে কথা বলবো। ভাষা আন্দোলন, এরপর যুক্তফ্রন্ট ও ৬ দফা, তারপর ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭০-এর নির্বাচন, এরপর মুক্তিযুদ্ধ এবং সবশেষে একদম সাম্প্রতিককালের ১৯৯০ আর ২০২৪-এর গণ অভ্যুত্থান। তো চলুন শুরু করা যাক। শুরুতেই চলে যাচ্ছে আমাদের প্রথম অধ্যায়, ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন। সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের শুরুতেই কিন্তু একটা বিশাল আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয়ের সংকট দেখা দিয়েছিল। ধর্মভিত্তিক রাষ্ট্র হলেও জোর করে উর্দুকে চাপিয়ে দেওয়ার এই চেষ্টাটা শুধু ভাষার উপর আঘাত ছিল না, এটা ছিল একটা জাতির একেবারে অস্তিত্বের উপর আঘাত। তখনকার পরিস্থিতি বুঝতে ড মোহাম্মদ শহীদুল্লাহর এই বিখ্যাত কথার দিকে একটু তাকাই। তিনি একেবারে সোজাসাপটা বলে দিয়েছিলেন, আমরা হিন্দু বা মুসলিম, যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। কথাটা কতটা পাওয়ারফুল, তাই না? তিনি পরিষ্কার বুঝিয়েছিলেন যে রাষ্ট্রযন্ত্র যতই চেষ্টা করুক, আমাদের এই বাঙালিত্ব, আমাদের যে মূল ডিএনএ, সেটা কোনো কিছু দিয়েই ঢাকা যাবে না। একেবারে মানুষের মনের কথাটা বলে দিয়েছিলেন তিনি। চলুন এই সময়কালের মূল ঘটনাগুলো একটু পরপর দেখে নিই। ১৯৪৮ সালে জিন্নাহ যখন ঘোষণা দিলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, মূলত তখন থেকেই আগুনের সূত্রপাত। এরপর ধর্মঘট, বঙ্গবন্ধুসহ আরও অনেক নেতার গ্রেফতার। কিন্তু ক্লাইম্যাক্সটা হল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে রাস্তায় নামল, শহীদ হল। আর এই চরম আত্মত্যাগের ফলাফল কি হল? ১৯৫৬ সালে পাকিস্তান সরকার শেষমেশ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হল। এটা কিন্তু ছোটখাটো বিষয় ছিল না, এটা ছিল আমাদের প্রথম বড় একটা জয়। এবার আসি আমাদের দ্বিতীয় অধ্যায়ে, যুক্তফ্রন্ট আর ৬ দফা। ভাষার অধিকার তো মিলল, এরপর এই ভাষাগত আবেগটা কিভাবে একটা রাজনৈতিক শক্তিতে রূপ নিল, সেটাই এখন দেখব। আগে চলুন যুক্তফ্রন্ট জিনিসটা আসলে কি সেটা একটু ক্লিয়ার করে নিই। ১৯৫৪ সালের নির্বাচনকে সামনে রেখে ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টিসহ বেশ কয়েকটা দল মিলে এই জোটটা তৈরি করে। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা মাস্টার স্ট্রোক। শেরেবাংলা এ.কে. ফজলুল হক, মওলানা ভাসানী আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বাঘা বাঘা নেতারা বুঝতে পেরেছিলেন যে ক্ষমতাসীন মুসলিম লীগকে হারাতে হলে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে। তারা শুধু জোট করেই বসে থাকেননি, তারা মানুষের সামনে নিয়ে এলেন বিখ্যাত ২১ দফা কর্মসূচি। এই দফাগুলো কিন্তু শুধু রাজনীতিকদের কথা ছিল না, এতে কৃষক, শ্রমিক, ছাত্র সবার মনের কথার প্রতিফলন ছিল। এই যেমন ধরুন, জমিদারি প্রথা বাতিল, পাটশিল্প জাতীয়করণ, ২১ ফেব্রুয়ারিকে ছুটির দিন ঘোষণা করা, শহীদ মিনার বানানো থেকে শুরু করে স্বায়ত্তশাসনের মতো বিশাল সব দাবি। বোঝাই যাচ্ছে কেন মানুষ দুই হাত ভরে তাদের ভোট দিয়েছিল আর যুক্তফ্রন্ট একেবারে ভূমিধস একটা বিজয় পেয়েছিল। এরপর একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমরা চলে আসব ১৯৬৬ সালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৬ দফা। অনেকে এটাকে বাঙালির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ বলেন। কেন জানেন? কারণ এটা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের একেবারে টু দ্য পয়েন্ট একটা ব্লুপ্রিন্ট। নিজেদের অর্থনীতি, আলাদা কিন্তু বিনিময়যোগ্য মুদ্রা, ট্যাক্স আদায়ের ক্ষমতা, এমনকি নিজেদের জন্য আধার সামরিক বাহিনী রাখার দাবি। ভাবা যায়? আর ঠিক এই কারণে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান রীতিমতো নড়ে চড়ে বসেছিলেন। এর পরের অধ্যায়টা হল গণ অভ্যুত্থান এবং ১৯৭০-এর নির্বাচন। এই ৬ দফার পর থেকেই কিন্তু রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত হতে শুরু করে, আর বিদ্রোহের আসল স্ফুলিঙ্গটা জ্বলে ওঠে। সরকার ৬ দফাকে দমানোর জন্য নিয়ে এলো আগরতলা ষড়যন্ত্র মামলা, কিন্তু হিতে হল বিপরীত। ১৯৬৯ সালের শুরুর দিককার ঘটনাগুলো একবার খেয়াল করুন। জানুয়ারির ২০ তারিখ পুলিশের গুলিতে ছাত্র আসাদ শহীদ হলেন।
এরপর ফেব্রুয়ারির ১৫ তারিখ বন্দি অবস্থায় হত্যা করা হলো সার্জেন্ট জহুরুল হককে। আর ১৮ তারিখ শহীদ হলেন শিক্ষক ড শামসুজ্জোহা। এই রক্তপাত পুরো দেশটাকে যেন বারুদের স্তূপে পরিণত করল। শেষমেশ প্রবল গণ আন্দোলনের মুখে ২২ ফেব্রুয়ারি সরকার মামলা প্রত্যাহার করে নিল এবং ২৫ মার্চ আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলেন। একটা ছাত্র আন্দোলন কিভাবে পুরো দেশ কাঁপানো গণ অভ্যুত্থান হয়ে ওঠে, এটা তার পারফেক্ট এক্সাম্পল। এর পরের গল্পটা এই একটা সংখ্যার মধ্যে লুকিয়ে আছে, ১৬৭। ৭০-এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬৯টি আসন, আর তার মধ্যে আওয়ামী লীগ একাই জিতে নিল ১৬৭টি। এই বিপুল বিজয় একেবারে পরিষ্কারভাবে প্রমাণ করে দিল যে পুরো বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি এবং স্বায়ত্তশাসনের দাবির পক্ষে একাট্টা। চলে আসছি আমাদের চতুর্থ অধ্যায়, বৈষম্য এবং মুক্তিযুদ্ধ। নির্বাচনে এত বড় জয়ের পরও কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হলো না। শুরু হলো টালবাহানা। চলুন দেখি দুই পাকিস্তানের মধ্যে চূড়ান্ত বিভাজনের পেছনের আসল কারণগুলো কী ছিল। আসলে বৈষম্যের চিত্রটা দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। পূর্ব পাকিস্তানে মানুষের সংখ্যা বেশি ছিল, অথচ বাজেটের মাত্র ২১% জুটত আমাদের কপালে, আর সামরিক বাহিনীতে অফিসের পদে বাঙালি ছিল মাত্র ৫%। মানে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতাম, আর সেই টাকায় পশ্চিম পাকিস্তানের উন্নয়ন হতো। দিনের পর দিন এই যে ভয়াবহ প্রশাসনিক আর অর্থনৈতিক অবিচার, এটাই মূলত আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। আর এর পরেই আসে সেই ১৯৭১ সাল। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে ইতিহাসের অন্যতম নারকীয় হত্যাযজ্ঞ। সেই রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। কিন্তু এর ঠিক পরপরই ২৬ মার্চ আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। শুরু হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস, দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আমরা ছিনিয়ে আনি আমাদের সেই চূড়ান্ত বিজয়। কিন্তু এই বিজয়ের দাম কতটা চড়া ছিল? শুধু এই সংখ্যাটার দিকে একটু নীরব হয়ে তাকাই। ৩০ লক্ষ। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, একটা স্বাধীন দেশ, একটা মানচিত্র পেতে গিয়ে আমাদের ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছিল। এই আত্মদান আমাদের মনে করিয়ে দেয় যে আজকের এই স্বাধীনতা আমাদের কতটা ত্যাগের বিনিময়ে পাওয়া। এবার আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ অধ্যায়ে প্রবেশ করছি, আধুনিক গণ অভ্যুত্থান। একটা স্বাধীন দেশ পাওয়ার পরও কিন্তু মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেমে থাকেনি। এখানে গণ অভ্যুত্থান শব্দটা একটু বোঝা দরকার। যখন কোনো অন্যায় বা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র আর সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে আসে আর সাম্য, ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবি তোলে, তখনই আমরা তাকে গণ অভ্যুত্থান বলি। আর মজার ব্যাপার হলো, আমাদের জাতীয় ইতিহাসে কিন্তু বারবার এই গণ অভ্যুত্থানগুলো একটা বড় টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করেছে। যেমনটা আমরা দেখেছি ১৯৯০ সালে জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে। ২৭ নভেম্বর ড মিলনের মর্মান্তিক মৃত্যুর পর তো আন্দোলন একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত টিকতে না পেরে ৬ ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন, আর এর মধ্য দিয়েই দেশে আবার সংসদীয় গণতন্ত্রের ফিরে আসার পথ তৈরি হয়। আবারও প্রমাণ হয়, জনতার ঐক্যের সামনে কোনো স্বৈরাচারী টিকতে পারে না। আর ঠিক এই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি দেখলাম আমরা ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে। চলুন ঘটনাগুলো একটু পরপর দেখি। ৫ই জুন কোর্টের রায়ে কোটা ব্যবস্থা ফিরে আসে। এরপর জুলাইয়ের মাঝামাঝি শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় ১৬ই জুলাই, যখন শিক্ষার্থী আবু সাইদ মর্মান্তিকভাবে শহীদ হন। এরপর দেশজুড়ে ক্ষোভ, সরকারের কঠোর দমননীতি আর ব্যাপক হতাহতের ঘটনা। সব মিলিয়ে পুরো দেশের মানুষ রাস্তায় নেমে আসে। আর শেষমেশ ৫ই আগস্ট ছাত্র জনতার সেই ঐতিহাসিক মার্চ টু ঢাকা কর্মসূচির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে এবং দেশ ছাড়তে বাধ্য হন। এটা আমাদের সাম্প্রতিক ইতিহাসের এমন একটা ঘটনা যা আসলেই অভাবনীয়। আমরা আমাদের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ১৯৪৭ থেকে ২০২৪, এতগুলো বছর ধরে এই যে বারবার সাধারণ মানুষের রক্ত দেওয়া, বারবার রাস্তায় নেমে আসা, এটা আমাদের কি শিক্ষা দেয়?
যে জাতি গণ অভ্যুত্থানের এত সাহস নিয়ে জন্মায় আর বারবার নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়, তাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ আসলে কেমন হওয়া উচিত? প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ঘটনাবহুল ইতিহাসটা এখন আপনাদের কাছে আরও একটু পরিষ্কার